এই জায়গায় কম্পারেটিভ ওভারভিউ থেকে তোমরা বুঝতে পারছো যে এই লোকালিটিস গুলোর জন্য সর্বোচ্চ ইনকাম হচ্ছে 1000 পার ক্যাপিটা ইনকাম। তাইলে আমরা এটাকেই রেফারেন্স ধরে ওয়েট দিতে পারি যে 1000 থেকে 50 কম হইলে ওইটার ওয়েট হবে 1, এইভাবে দেওয়া আর কি। তো তুমি অন্যভাবেও দিতে পারো। তাইলে দেখো এখানে 1000ই ইনকাম আছে, তাহলে এটার ওয়েট কত হবে? 0, এখানে কম নাই। তারপর ধরো যেখানে 850 আছে, তার মানে কত? 150 কম, তার মানে এটা কত? 3। এটা কি বোঝো? এই কোনটা? কে বলবে? আমার নাম কইছে। এই ইয়ানুল শিহাব, তুমি কি বোঝো এটা? আর কে? এই যে রাশিদুল হাসান, তুমি বলো। এটা কি বোঝো? তাহলে 950 1000 থেকে 50 কম, তার মানে এটার ওয়েট হবে কত? 1। স্যার এখানে বোঝাচ্ছে যে যদি $50 করে কমে তাহলে হ্যাঁ সেক্ষেত্রে এখানে হচ্ছে ওর মানটা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, করে। তাইলে যদি $100 হইতো তাহলে 2 হইতো, $150 হইতো কমছে সেহেতু 3 হবে। আচ্ছা আচ্ছা। এখন ধরো যদি এখানে আমার ভ্যালু থাকতো 700 কথার সাথে, তাইলে এটা কত হতো বলো তো? 1 এর বদলে এটাই ধরো ভ্যালু আছে 700, তাইলে এই জায়গায় এটা কত হতো? স্যার এটা সম্ভবত 6 হবে স্যার। হ্যাঁ 6। ঠিক আছে, এটুক বুঝলেই হবে। ওকে, এখন মিউট করতে পারো। তাইলে 700 হইলে মানে যত 50 50 করে কম হইলে 1 1 করে যোগ হবে। ঠিক আছে, তার মানে যেহেতু 300 কম, 300 মানে 50 দিয়ে ভাগ দাও, 300 এই যে ভাগ 50 কত হয়? এটা হয় হচ্ছে 6। ঠিক আছে, সো এটা হচ্ছে লজিক। সো এইভাবে তুমি সবগুলোর ওয়েট দিয়ে দিলে, দিয়ে এটা যোগ করলে, তো যোগ করে দেখো রিজিয়ন এ আসছে হচ্ছে 4, রিজিয়ন বি আসছে 4 5। এখন দেখো এখানে যেমন আনএমপ্লয়মেন্ট রেট, আমরা ইকোনমিক্যালি কোন রিজিয়ন পিছায় আছে এটা বের করছি। এটার আরেকটা লজিক বুঝতে হবে যে আনএমপ্লয়মেন্ট রেটের দেখো আমরা 2 দিয়ে গুণ করে দিলাম, মানে আনএমপ্লয়মেন্ট রেট যেখানে যত বেশি সেই জায়গার অবস্থা তত খারাপ। এখন দেখো এখানে পার ক্যাপিটা ইনকাম, এটারও যদি গুণ করতাম তাহলে কিন্তু সমস্যা হতো। পার ক্যাপিটা ইনকাম যত বেশি সেটা তো ভালো। এখন এই কারণে আমরা অন্য মেথোডোলজিতে গেলাম যে 1000 থেকে 50 কম হইলে সেখানে হচ্ছে 1, মানে যত বেশি কম হবে সেটা তত তো খারাপ ইকোনমিক্যালি। সো সেইভাবে ওয়েটটা এইভাবে দেওয়া। এখন দেখো আমরা রিজিয়ন গুলো যদি ভাগ করি, এই যে এরকম এরকম আসছে। এখন এখানে দেখো সবচেয়ে বেশি ভ্যালু আসছে কোনগুলো? এই রিজিয়ন গুলো সবচেয়ে খারাপ না, যেগুলো বেশি ভ্যালু আসছে। আর যেগুলো কম ভ্যালু আসছে যেমন 4 4 5 4 5 এর কাছাকাছি, এগুলো মোটামুটি ইকোনমিক্যালি অ্যাডভান্সড বলা যায়। আর যেগুলো কম আসছে, এই কি বলে, সরি, যেগুলো বেশি আসছে সেগুলো ইকোনমিক্যালি খারাপ। এখন তুমি দেখো এখানে একটা, এই কোশ্চেনটা পরে এইভাবেই লিখতে হবে এমন না। দেখো দ্য রেজাল্টেন্ট, এখন আমার দুইটা ফর্মাল রিজিয়নে আমার ভাগ করতে হবে। তাইলে আমি ভ্যালু অনুযায়ী যদি ভাগ করি, দেখো এফ আই কে আর এল, এফ আই কে আর এল, এই তিনটা রিজিয়নের ইকোনমিক অবস্থা সবচেয়ে খারাপ। তাইলে এটা যদি তুমি লেজেন্ড দাও যে এটা হইতে পারে ইকোনমিক্যালি অ্যাডভান্সড রিজিয়ন, আর এটা হইতে পারে কি বলে, কি কি বলা যায়, কি বলা যায়, আন্ডার, তুমি দিতে পারে আন্ডার ডেভেলপড রিজিয়ন বা ডেভেলপড রিজিয়ন, এইভাবে দুইটা রিজিয়নে তুমি ভাগ করতে পারো। এখন দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে, এইটা তোমাদের এক্সামে কোশ্চেন আসবে, সেটা হচ্ছে দ্য রেজাল্টেন্ট ফর্মাল রিজিয়ন উইল নেভার বি পারফেক্টলি হোমোজিনিয়াস। ঠিক আছে,
এখন যদি পারফেক্টলি হোমোজিনিয়াস রিজিয়ন, হোমোজিনিয়াস কখনো হয় না। যেমন ধরো এই রিজিয়নটা আমরা ফর্মাল রিজিয়ন বের করলাম যে আন্ডার ডেভেলপড রিজিয়ন, কথার কথা, কিন্তু এখানে সবগুলার ভ্যালু কি সেম? না। দেখো এখানে একটা 9 একটা 8, তার মানে একটা সার্টেন রেঞ্জে এটা হচ্ছে আমরা ভাগ করলাম, যে কথার কথা 8 থেকে 9 যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে আন্ডার ডেভেলপড রিজিয়ন। এখন তার মানে কি, এই সব জায়গায় যদি হোমোজিনিয়াস হইতো, পারফেক্টলি হোমোজিনিয়াস হইতো, তাহলে সব জায়গায় ভ্যালু হয় 9 হতো বা 8 হতো, বাট এটা বাস্তবে কখনো পসিবল না। যেমন তোমরা যদি হিলি রিজিয়নের কথা বলো, মাউস দিয়ে লিখতেছি হিলি রিজিয়ন, দেখা ঠিক যায় আছে, হিলি রিজিয়ন এখন সব জায়গায় তোমার হচ্ছে মিন সি লেভেল থেকে হাইট কি 200 হওয়া পসিবল? পসিবল না। কোথাও উঁচু, কোথাও একটু নিচু হবে, এরকম। তার মানে আমরা একটা রেঞ্জ অনুযায়ী ভাগ করতে পারি, যে সে পর যেখানকার হাইট 100-র উপরে আমরা সেইটা হিলি রিজিয়ন বলবো। তো এরকম একটা ক্লিয়ারলি ডিফাইন্ড লিমিট থাকবে, যেটার বেসিসে আমরা ফর্মাল রিজিয়ন ডেলিনেট করব। তো এখানে দেখো আমরা যদি এই দেখো এই সব ভ্যালুগুলো নেই, এই বাকি ডেভেলপড যে রিজিয়ন, সেখানে দেখো 4 4 4 5 অমুক তমুক, আর রিজিয়ন বি এটার ভ্যালু যদি সবগুলো আমরা নেই, তাইলে হচ্ছে এটা মিন আসবে 8.5, আর এটার মিন দেখো 4.5। সো মিন দেখে আমরা বুঝতে পারছি যে কোন রিজিয়নের অবস্থা কত খারাপ। এখানে আমাদের ওয়েট অনুযায়ী যে রিজিয়নের ভ্যালু যত বেশি হবে, ওয়েটেড ইন্ডেক্সের ভ্যালু যত বেশি হবে, সেই রিজিয়ন তত খারাপ। এটা যেহেতু 8.5, এই রিজিয়নের অবস্থা সবচেয়ে খারাপ। এখন দেখো এখানে আবার আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি, দেখো ঠিক আছে এই রিজিয়ন খারাপ, বাট এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইনকাম বা আনএমপ্লয়মেন্ট রেট অনুযায়ী, এটা দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুইটারই 0.5। সো ঠিক আছে এটা আন্ডার ডেভেলপড রিজিয়ন, বাট এদের যা ইনকাম আছে, এদের ইনকাম বা আনএমপ্লয়মেন্ট রেট, সেটা দেখো এই রিজিয়নের সাথে কিন্তু ইউনিফর্ম আছে। মানে এরা পিছায় আছে ঠিক আছে, বাট এদের নিজেদের মধ্যে বৈষম্য কম আছে। এটা দিয়ে বোঝা যায় যে এই মানে ধরো বড় লোক সব এক জায়গায়, সেখানকারও ইনকামের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরো 0.5, আবার যেখানে গরিব সেখানেও 0.5। তার মানে ওই রিজনে আবার নিজেদের মধ্যে বৈষম্য কম আছে। তো যাই হোক, এখান থেকে যদি তোমার এই কোশ্চেনটা ব্যাখ্যা করতে বলে, the resultant formal region will never be perfectly homogeneous but must be homogeneous within certain clearly defined limit। এই যে certain clearly defined limit, এখন তুমি এই লিমিট বলতে পারো, এই যে লিমিট 0.5 বলতে হবে এমন না স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তুমি বলতে পারো যে লিমিট হচ্ছে, এটা কি ছিল, ওয়েটেড ইন্ডেক্স ছিল, এটার লিমিট হচ্ছে 8 থেকে 9 রিজিয়ন এর, এই সরি বি, আর রিজিয়ন এর লিমিট হচ্ছে কত ছিল, কত থেকে কত ছিল, 4 থেকে 5। রিজিয়ন এর হচ্ছে 4 থেকে 5, মানে একটা লিমিট অনুযায়ী আমি ভাগ করলাম। দেখো সব জায়গায় ভ্যালু 4 নাই বা 5 নাই, একটা রেঞ্জে ভাগ করে দিলাম। অথবা বলতে পারো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.5, এটারও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.5। বুঝছো কিনা আই ডোন্ট নো। আশিকের ধরেন, আবার ধরেন না। তো তোমাদের একটু প্রশ্ন করি এখন, এই তোমরা পারবা যে কোনো যদি ডেটা দেওয়া হয়, হচ্ছে যে কোনো ধরনের ডেটা, সেটা হইতে পারে ইনকাম, লিটারেসি রেট, এর বেসিসে তোমরা হচ্ছে রিজিয়নে ভাগ করতে পারবা। একটা ফ্যাক্টর হইলে ভাগ করা অনেক সহজ। যদি শুধু লিটারেসি রেটের বেসিসে ভাগ করতে চাও, তাইলে কি লিটারেসি রেট হাই, মিডিয়াম, লো ধরে তুমি ভাগ করে দিতে পারবা। এখন যদি আমি অনেকগুলো ফ্যাক্টর নেই, সে ফর লিটারেসি রেট, তারপরে প্রাইমারি এনরোলমেন্ট, তারপর ধরো হচ্ছে কথার কথা ইনকাম, এরকম অনেকগুলো ফ্যাক্টরের বেসিসে যদি রিজিয়ন ভাগ করতে চাই, তখন এরকম ওয়েট দিতে হবে। এই কারণে এটার বলে ওয়েটেড ইন্ডেক্স মেথড। সো এখান থেকে কোশ্চেন হচ্ছে রিজিওনালাইজেশন কি,
রিজিওনালাইজেশন হচ্ছে প্রসেস অফ ডেলিনিয়েটিং রিজিয়ন। তারপরের কোশ্চেন হচ্ছে ফর্মাল রিজিয়ন ইয়া করতে গেলে এই জিনিস আগেও ছিল, কি কি ভেরিয়েবল হইতে পারে, ল্যান্ড ইউজ, কি কি ক্যারেক্টার মানে কি কি ফ্যাক্টরের বেসিসে আমরা ফর্মাল রিজিয়ন ডিফাইন করতে পারি। সো এগুলো আগের স্লাইডেও ছিল, এই জায়গায় না। আর একটা হচ্ছে এই কোশ্চেনটা যদি দেই, the resultant formal region will not perfectly homogeneous but must be, এটা তোমরা হচ্ছে এরকম যে কোনো একটা ডেটা অ্যাজিউম করে তোমরা এরকম দুইটা রিজিয়নে ভাগ করে দিবা, আর ওখানে লিমিট বলে দিবা যে এটা লিমিট 4 থেকে 5, এটার হচ্ছে 8 থেকে 9, এরকম তোমাদের নিজেদের মতো যা আসে এটা দিবা। অথবা যদি আমি এই টেবিলটা দিয়ে দেই, এইটুকু যদি দিয়ে দেই পরীক্ষায়, দিয়ে যদি আমরা বলি এখান থেকে দুইটা রিজিয়নে ভাগ করো, ভাগ করে দেখাও যে রিজিয়ন কখনো পারফেক্টলি হোমোজিনিয়াস হয় না, ঠিক আছে। যদি এখানে তুমি পারফেক্টলি হোমোজিনিয়াস রিজিয়ন করতে চাইতে তাহলে কয়টা রিজিয়ন হতো বলো তো, কে বলতে পারবে? যে একদম পারফেক্টলি হোমোজিনিয়াস রিজিয়নে যদি ভাগ করতে চাইতে কয়টা? 4টা। এই তো গুড। তার মানে এখান থেকে যদি পারফেক্টলি হোমোজিনিয়াস রিজিয়ন করতে চাইতে তাইলে যেমন ধরো এ বি সি, এ বি সি, পারফেক্টলি আলাদা আলাদা। আচ্ছা আর আছে কোনটা? চার একটা রিজনের মধ্যে পড়বে, 5 একটা রিজনের মধ্যে পড়বে। হ্যাঁ, এই তিনটা মিলে একটা রিজিয়ন হতো, এই একটা রিজিয়ন, তারপর 5 যেগুলো আছে ওটা আরেকটা রিজিয়ন হতো। এইভাবে পারফেক্টলি হোমোজিনিয়াস কিন্তু হলে এরকম হইতো, বাট সবসময় এরকম করা পসিবল হয় না। এখানে নাই ভ্যালুগুলোর এরকম ভ্যারিয়েশন নাই, বাট বাস্তবে এরকম যদি এক একটা ভ্যালু অনুযায়ী করতে যাও দেখা যাচ্ছে 64টা ডিস্ট্রিক্ট 64টা রিজিয়ন আসবে। বাট আমার মোটামুটি ওভারঅল একটা পিকচার পাওয়া দরকার, এই কারণে আমাদের রেঞ্জ ধরে নিতে হবে। যাই হোক, নেক্সট। এরপর দেখো আছে হচ্ছে ফ্যাক্টর অ্যানালাইসিস, ঠিক আছে। তো ফ্যাক্টর অ্যানালাইসিস, এখানে হচ্ছে বিভিন্ন ফ্যাক্টর অ্যানালাইসিস করে তোমার রিজিয়নে ভাগ করতে হয়। যেমন এখন দেখো আমরা ইকোনমিক হেলথ এ কাইন্ড অফ সেম জিনিস, এটাও ইকোনমিক হেলথই অ্যাসেস করছি যে এই জায়গার কোন জায়গার ইকোনমিক হেলথ কেমন। সো আমরা ইকোনমিক হেলথ কোন জায়গার ভালো কোন জায়গার খারাপ এটা বের করব। সো দেখো প্রথমে এর ওয়ে হচ্ছে কাইন্ড অফ সেম, ইকোনমিক হেলথ কিসের কিসের উপর ডিপেন্ড করে এটা আমার বের করতে হবে, ঠিক আছে। ইকোনমিক হেলথ, এখন ধরো ইন্ডাস্ট্রিয়াল ক্রাইটেরিয়া থাকতে পারে বিভিন্ন, যে কোনো অঞ্চলে যদি ইন্ডাস্ট্রি বেশি থাকে তাহলে ওই জায়গার ইকোনমিক হেলথ ভালো হওয়ার কথা, মানে ওই জায়গার ইনকাম বা এভরিথিং, মানুষজনের সোশিও ইকোনমিক কন্ডিশন এভরিথিং ভালো হওয়ার কথা। সো একটা ফ্যাক্টর হইতে পারে যে নাম্বার অফ ইন্ডাস্ট্রি, এরকম বিভিন্ন ভাবে তোমার এরকম বিভিন্ন ফ্যাক্টর নিতে হবে, ঠিক আছে। তারপরে টাইপ অফ ইন্ডাস্ট্রি হইতে পারে যে কি টাইপের ইন্ডাস্ট্রি আছে, ঠিক আছে। এখন যদি টাইপ অফ ইন্ডাস্ট্রি টাইপই যদি টাইপের উপরেও অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে, ধরো এক জায়গায় আছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আর এক জায়গায় ধরো আছে মানে একটু লো টাইপের, যেমন কি হইতে পারে, কথার কথা হচ্ছে কি বলে যে কি বলে এটা, জুট প্রসেসিং ইন্ডাস্ট্রি আছে। এখন ধরো বাইরের দেশে কোনো কারণে ডিমান্ড বেশি বর্তমানে হচ্ছে তোমার টেক্সটাইল ইন্ডাস্ট্রি, তাইলে ওখান থেকে বেশি ইনকাম হবে, ওই জায়গায় হয়তো ওই জায়গায় স্কিল লাগে বেশি, সো ওই জায়গার মানুষজনের ইনকাম বেশি। আর যেগুলো লো স্কিল জব সেখানের মানুষজনের ইনকাম কম, তার মানে টাইপ অফ ইন্ডাস্ট্রিও একটা ফ্যাক্টর। তারপর ধরো ওই জায়গার ইকোনমিক হেলথ অ্যাসেস করার জন্য সোশিও ইকোনমিক বিভিন্ন ক্রাইটেরিয়া থাকতে পারে, যেমন ধরো সোশিও ইকোনমিক ক্রাইটেরিয়া কি কি হইতে পারে, যে ইনকাম, একটু আগেই যেটা দেখলাম ইনকাম, তারপরে আনএমপ্লয়মেন্ট রেট, ঠিক আছে। তারপরে হইতে পারে যে সোশিও ইকোনমিক আর কি হইতে পারে, ইনকাম, আনএমপ্লয়মেন্ট রেট,
এই আর কি হইতে পারে বলো? পার ক্যাপিটা ইনকাম, হ্যাঁ, পার ক্যাপিটা ইনকাম, তারপর আরো অনেক কিছু হইতে পারে, আমার আপাতত মনে পড়ছে না। সো এরকম যে কোনো একটা প্রবলেম যদি পাও সেটার সাথে রিলেটেড সব ক্রাইটেরিয়া গুলো আগে তোমার মাথায় নিতে হবে। সবগুলো তার মানে দেখো এখানে ইকোনমিক হেলথ রিজন, আমার আইসোলেট বেসিক ফ্যাক্টরস, গ্রুপ এরিয়াস বেসড অন দ্য ফ্যাক্টরস। তার মানে শুরুতে তুমি অনেকগুলো ফ্যাক্টর নিবা, যেমন এখানে ধরো 14টা সোশিও ইকোনমিক ক্রাইটেরিয়া হইতে পারে, এখানে 14টা দেখো ইন্ডাস্ট্রিয়াল ক্রাইটেরিয়া, এরকম 28টা ক্রাইটেরিয়া নিছে, ঠিক আছে। এইবার এর মধ্যে থেকে অনেকগুলো ওয়ে আছে যে তোমার হচ্ছে আইসোলেট করতে হবে যে মেইন ক্রাইটেরিয়া কোনগুলো, আসলে কোন ক্রাইটেরিয়ার কারণে হচ্ছে ইকোনমিক হেলথটা বেশি ডিফাইন হচ্ছে। এখন এগুলোর অনেক রকমের ওয়ে আছে, যেমন ধরো আমাদের কথার কথা জিডিপি ডেটা আছে, যে একটা রিজিয়নের জিডিপি কত। আমি যদি এটা দিয়ে জিডিপি দিয়েই যদি ইকোনমিক হেলথ বোঝাই, ধরো এ রিজিয়নের জিডিপি হচ্ছে 12, কথার কথা, বি রিজিয়নের জিডিপি হচ্ছে 15, আর এই পাশে এইবার এটা ধরো আমার ইকোনমিক হেলথ জিডিপি। এইবার এই জিডিপি কিসের কিসের উপর ডিপেন্ড করে, ধরো নাম্বার অফ ইন্ডাস্ট্রি, তাহলে নাম্বার অফ ইন্ডাস্ট্রি একটা ফ্যাক্টর, এটার ধরো নাম্বার আছে কথার কথা 2টা, এটার ধরো আছে 3টা, তার মানে এর ভিতরে কোরিলেশন বের করে আমরা মেজর ক্রাইটেরিয়া গুলো বের করতে পারি, যে বাদ বাকি যে ফ্যাক্টর গুলো আছে আমার কাছে ধরো আছে জিডিপি ডেটা, এবার বাকি ফ্যাক্টর গুলোর সাথে আমি কোরিলেশন করে বের করতে পারি যে আসলে কোনটার সাথে কোরিলেশন সবচেয়ে বেশি কম। এখান থেকে আমরা মেইন ক্রাইটেরিয়া গুলো আলাদা করে নিতে পারি, ঠিক আছে। সো ধরো এখান থেকে আমরা মেজর ক্রাইটেরিয়া গুলো আলাদা করে নিলাম, ঠিক আছে। এইবার তুমি বিভিন্ন জিনিস হইতে পারে, তুমি এখান থেকে মেজর ক্রাইটেরিয়া গুলো আলাদা করে নিয়ে এটার ওয়েটের আবার সেই ওয়েটেড ইন্ডেক্স মেথডে চলে যাইতে পারো, বা হচ্ছে এখানে যেহেতু এই কি বলে ফ্যাক্টর অ্যানালাইসিস, এখানে জাস্ট মেইন উদ্দেশ্যই হচ্ছে আইসোলেট দা মেজর ফ্যাক্টর, ঠিক আছে। মেজর ফ্যাক্টর গুলো তুমি যখন আইসোলেট করে ফেলতে পারবা যে এই কারণে হচ্ছে আমার ইকোনমিক হেলথটা বেশি ভ্যারি করছে, সো ওইগুলোর বেসিসে তুমি এবার এইগুলোর ভ্যালু অনুযায়ী বিভিন্ন মেথড ব্যবহার করে তুমি রিজিয়নে ভাগ করে ফেলবা, ঠিক আছে। যেমন দেখো ওয়ান রিজিয়ন মাইট শো ইকোনমিক গ্রোথ, কিছু রিজিয়নে ইকোনমিক গ্রোথ হইতে পারে, while another could be highlight the areas that need improvement due to unemployment and industrial decline। ধরো এখান থেকে 2টা রিজিয়নে তুমি ভাগ করলে, এই ফ্যাক্টর গুলোর ভ্যালুর উপরে প্রথমে ফ্যাক্টর গুলো আলাদা করলে, তারপর ফ্যাক্টর গুলোর ভ্যালুর উপরে বেস করে আলাদা করলে যে এই রিজিয়নে ইকোনমিক গ্রোথ হাই, এই রিজিয়নে ইকোনমিক গ্রোথ লো, এর কারণ হচ্ছে এই ফ্যাক্টর গুলো, এই জায়গায় হাই হওয়ার জন্য এই ফ্যাক্টর গুলো দায়ী, এই জায়গায় লো হওয়ার জন্য এই ফ্যাক্টর গুলো দায়ী, ঠিক আছে। তো এইটা এই জায়গায় যেভাবে লেখা আছে এরকম করেই করতে হবে, এমন না তোমরা পরীক্ষায় এটা একদম নিজেদের মতো, যদি আমি বলি যে ফ্যাক্টর অ্যানালাইসিস এর মাধ্যমে কিভাবে তোমরা ফর্মাল রিজিয়ন ডেলিনেট করবা নিজেদের মতো করে। যে কোনো একটা প্রবলেম যদি দেওয়া হয়, এখানে ইকোনমিক হেলথের কথা আমি যদি অন্য প্রবলেম দেই, সেক্ষেত্রেও নিজেদের মতো এরকম ফ্যাক্টর ভাববা, সেখান থেকে এই মেথোডোলজিটা আর কি লিখতে হবে, যে মেজর, সেখান থেকে মেজর ফ্যাক্টর গুলো আলাদা করবা, যে কোনো অ্যানালাইসিস হইতে পারে, কোরিলেশন হইতে পারে একটা অ্যানালাইসিস, তো মেজর ফ্যাক্টর গুলো আলাদা করার পরে তুমি সেখান থেকে ফর্মাল রিজিয়ন ডেলিনেট করবা, যে কোনটা হাই কোনটা লো এরকম, ঠিক আছে। এখানে হচ্ছে মেথড লেখা, এই যে এই জায়গায় যা পড়লে এতক্ষণ, ঠিক আছে, যে মোর কমপ্লেক্স বেসিক প্রিন্সিপালস, 14 ইন্ডাস্ট্রিয়াল ক্রাইটেরিয়া কি কি ছিল এইসব এই জায়গাতে একটু পড়ে নিও, এখানে এটার ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। সো এই পর্যন্ত, আর কি পড়াবো আজকে? এই যে ফলো পড়াবে গ্র্যাভিটেশনাল অ্যানালাইসিস কি রে ভাই, গ্র্যাভিটেশন করতে দাঁড়াও দেখে নিই আর কয়দিন লাগবে, বাদ একদিনে। দিবেন স্যার, বাদ দিবেন সব।
সব বাদ করে দেন স্যার, স্কিপ অল। ওকে, আর একটা জিনিস একটু পড়ি। ও, ঠিক আছে। তোমাদের টাইম আছে, অসুবিধা নাই। Good. এটুকু বুঝলে আমরা পরের ইয়েতে যাব, বুঝি নাই। না বুঝলে এখানেই শেষ। এ সবাই কবে? আই থিঙ্ক বুঝছো তো। জি স্যার। এরপরে আসো ফাংশনাল রিজিয়ন। এই তোমাদের কি ট্রান্সপোর্টেশন কোর্স হয়েছে এখনো? কি বলতেছে? জি স্যার, ট্রান্সপোর্টেশন হয়েছে। তাহলে এটা বোঝার কথা। আমি এইটা একটু দেখাই শুধু আজকে, তারপরে শেষ। সো এখান থেকে তাইলে তোমরা এই দুইটা জিনিস বুঝলে। এরপরে আসো ফলো। ফাংশনাল রিজিয়ন। আরে সো ফাংশনাল রিজিয়ন এই যে ফ্লো অ্যানালাইসিস করে বের করা যায়, যে কোন জায়গার ফ্লো কত বেশি কম এটা দিয়ে বের করা যায়। সো দেখো ফ্লো অনেক ভাবে হয়। যেমন তোমাদের এক্সাম্পল দেই, তোমরা ধরো তোমাদের পাবনা শহর থেকে তোমাদের ভার্সিটি দূরে আছে, কিছুটা দূরে। সো ওখান থেকে তুমি মেইন সিটি সেন্টারে কেন আসো? অনেক পারপাজে হইতে পারে। কথার কথা তোমার আশপাশে ভালো রেস্টুরেন্ট নাই, হয়তো ওই টং টাইপের দোকান আছে কিছু, সেখানে তুমি খাইতে পারো। এখন যদি তোমার একটু ভালো খাইতে ইচ্ছা হয়, তাইলে খাওয়ার জন্য রেস্টুরেন্টে খাওয়ার জন্য তুমি মেইন শহরে আসবে, ঠিক আছে? মেইন শহরে গেলে এরপরে ধরো এমন হায়ার অর্ডার সার্ভিস, কথার কথা তোমার পাসপোর্ট করতে হবে। এখন ধরো পাসপোর্ট পাবনাতে হয় না, তোমার এর জন্য ঢাকায় আসতে হবে। ঢাকায় আসতে হলো, তাইলে তুমি এই পারপাজে আসলে। এইবার ধরো পাবনায় তুমি কথার কথা পর্যন্ত পড়লে, পাবনায় ধরো কোনো ইউনিভার্সিটি নাই, পাবনা এমন একটা এলাকা সেখানে কোনো ইউনিভার্সিটি নাই, তাহলে এডুকেশন পারপাজে তুমি ধরো পাবনা ছাড়তে হলো, তুমি কোন রকম কলেজ পর্যন্ত ওখানে পড়তে পারলে, তারপর এইবার কথার কথা হায়ার স্টাডির জন্য তোমার পাবনা ছেড়ে চলে আসতে হলো। সো এরকম বিভিন্ন কারণে ফ্লো হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, ঠিক আছে? সো দেখো এই ফ্লোর বেসিসে আমরা কিন্তু বলতে পারি যে কোন এরিয়ার সবচেয়ে মানে কি বলে মানে আমরা এরিয়া ভাগ করতে পারি যে প্রাইমারি যে জায়গায় বেশি ফ্লো হচ্ছে তার মানে সেটার ইম্পর্টেন্স বেশি। যেমন আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, ঢাকায় হচ্ছে মনে হয় মানুষের ফ্লো সবচেয়ে বেশি হয়। ঢাকায় বিভিন্ন কারণে মানুষের যাওয়া লাগে। এটা যে ক্যাপিটাল সিটি, মানে একেবারে কি বলে ওই যে সেন্টারের উপর আমরা হাইলি ডিপেন্ডেন্ট। বাট অন্যান্য জায়গায় এরকম পলিসেন্ট্রিক সিটি আছে, যে শুধু একটা সেন্টার না, আরো কিছু সাব সেন্টার আছে। তার মানে যে একটাই যে ডোমিনেটিং সেন্টার এরকম ব্যাপার নেই। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ধরো ঢাকা হচ্ছে একেবারে কি বলে যে ডোমিনেটিং একটা সেন্টার, ওখানে বিভিন্ন কারণে মানুষ প্রতিনিয়ত যাচ্ছে। বাট অন্যান্য শহরের ক্ষেত্রে এটা সেম না। তো দেখো ফ্লো সেভারাল টাইপস অফ হইতে পারে। যেমন দেখো ইকোনমিক ফ্লো, শপিং বা কমিউটিং এর ক্ষেত্রে হইতে পারে। সোশ্যাল ফ্লো, দেখো হসপিটালে যাওয়ার জন্য যাইতে পারি, ধরো পাবনায় ভালো হসপিটাল নেই, আমরা ঢাকায় চলে গেলাম, এরকম। পলিটিক্যাল ফ্লো, দেখো ফ্লো অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ঠিক আছে? এটাও একটা ব্যাপার। দেখো যে কথার কথা যখন কথার কথা আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল, তখন কথার কথা বগুড়ায় কোনো ডেভেলপমেন্ট হয়নি, কারণ বগুড়া বিএনপিদের জায়গা, এখানে বাজেট সবকিছু কম অ্যালোকেট হয়েছে। অথবা ধরো এখন ক্ষমতায় হচ্ছে বিএনপি, বাট একটা এলাকা ধরো এমপি হচ্ছে কথার কথা জামাতের, সেখানে হয়তো কম হচ্ছে ফান্ড অ্যালোকেট করে গভর্নমেন্ট, এটা পলিটিক্যাল রিজন। সো এরকম অনেক কিছু হইতে পারে। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কিভাবে যায়। তারপর ইনফরমেশন, দেখো ইনফরমেশন, এটা দিয়েও ইম্পর্টেন্স বোঝা যায়, যে টেলিফোন কল বা মোবাইল কল কোন রিজিয়নে বেশি যাচ্ছে, ঠিক আছে? এগুলো দিয়েও তোমার ওই রিজিয়নের ইম্পর্টেন্স বের করা যায়। বা ফাংশনাল রিজিয়ন কোনগুলো, কথার কথা একটা আমি বলছিলাম যে এটা টাওয়ার, ধরো এই টাওয়ারের আন্ডারে কোন কোন এরিয়া থেকে মোবাইল কল হচ্ছে, তাইলে এইটুকু হচ্ছে ওর ফাংশনাল এরিয়া, যে এইটুকু ও সার্ভিস দিতে পারছে, বাট এইগুলো আর ক্যাপচার করতে পারছে না, ঠিক আছে? বা এই জায়গায় নেটওয়ার্ক লো, এই সব জায়গায় টাওয়ার নেই, তাইলে এখানে টাওয়ার দিতে হবে, এরকম আর কি।
সো দেখো এখানে আমরা এটা অরিজিন এন্ড ডেস্টিনেশন ম্যাট্রিক্স বলে, এইটা দিয়ে আমরা ভাগ করতে পারি যে কোনো রিজিয়ন। তো এই অরিজিন এন্ড ডেস্টিনেশন ম্যাট্রিক্স কি করছো ট্রান্সপোর্টেশনে তোমরা? ম্যাট্রিক্স তো করি নাই। না না স্যার আমরা এটা স্যার থিওরিটিক্যালি করছি, বাট প্র্যাকটিক্যালি স্যার এখনো করা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ধরো এরকম করার কথা, না করলে অসুবিধা নাই। ধরো কথার কথা আমরা 3টা জায়গা কল্পনা করি। ধরো এটা ঢাকা, এইটা হচ্ছে রাজশাহী, এইটা হচ্ছে চিটাগং, এটা অমুক তমুক, এটা 3-4টা জায়গা, ঠিক আছে? এখন ধরো ঢাকা থেকে ঢাকা থেকে flow of কত patient সময় to লাগে? center। ধরো এ থেকে এ তে যাচ্ছে, এটা 0 হবে সবসময়, ঠিক আছে? ও তো ওই জায়গায় থাকছে, এর তো কোনো ফ্লো হচ্ছে না। ধরো আমি যদি খুলনা শহরে থাকি, আমি খুলনায় একটা সার্ভিস নিচ্ছি আমার এলাকায়, এটা কোনো ফ্লোর মধ্যে পড়ে না, so এটা 0। এবার ধরো আমি খুলনা থেকে ঢাকায় গেলাম, খুলনা থেকে ঢাকায় 5 জন পেশেন্ট যাচ্ছে তাদের ট্রিটমেন্টের জন্য। আবার ধরো এখান থেকে খুলনা থেকে আমি চিটাগং যাচ্ছে 200 পেশেন্ট, আর ধরো এই বরিশাল যাচ্ছে 2 জন পেশেন্ট, কথার কথা। এখন এটা থেকে তুমি বুঝতে পারছো যে যে এরিয়ায় ফ্লো বেশি হচ্ছে, দেখো এ রিজিয়ন থেকে সি তে সবচেয়ে বেশি মানুষ যাচ্ছে। এর কারণ কি? অবশ্যই এখানে এমন কিছু সার্ভিস আছে যেটার কারণে এখানে বেশি মানুষ যাচ্ছে। এবার বি থেকে কল্পনা করো, বি থেকে এ তে যাচ্ছে 100 জন, এবার বি বি এটা 0 হবে সবসময়, বি থেকে বি, সি টু সি এটা 0, মানে কর্নার 0 হবে আর কি। অবশ্যই। এরপর দেখো বি থেকে ইয়াতে যাচ্ছে 250 জন, অমুক যাচ্ছে এতজন, এরকম 4টা রিজিয়নের আমরা ডেটা নিছি যে কোন রিজিয়ন থেকে কতজন ফ্লো হচ্ছে। এরপরে আমরা যদি সাম করি এ বরাবর, বি বরাবর, সি বরাবর, ডি বরাবর, ঠিক আছে? এখন দেখো এখান থেকে আমরা এই ফ্লোর বেসিসে ভাগ করতে পারবো কোনটা প্রাইমারি সেন্টার, কোনটা সেকেন্ডারি সেন্টার, কোনটা টারশিয়ারি সেন্টার। দেখো সি তে আমার সবচেয়ে ফ্লো বেশি হচ্ছে, তার মানে এটার ইকোনমিক বলো বা অন্যান্য ইম্পর্টেন্স অনেক বেশি, তো এটাকে আমরা প্রাইমারি সেন্টার বলি। দেখো এই প্রাইমারি সেন্টারের উপর বাকি জিনিসগুলো ডিপেন্ডেন্ট মোটামুটি, দেখছো যে এই প্রাইমারি সেন্টারের উপর এ ডি বি এরা ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এরপর দেখো সেকেন্ডারি সেন্টার, মানে সেকেন্ডারি সেন্টার যেগুলো আছে সেগুলো প্রাইমারির উপর ডিপেন্ডেন্ট। এরপর দেখো সেকেন্ডারি সেন্টার সেকেন্ড হাইয়েস্ট আসছে এ তে, তাহলে এ কে আমরা বলতে পারি সেকেন্ডারি সেন্টার, আর ডি আর বি এটার ফ্লো কম, এগুলো হচ্ছে টারশিয়ারি সেন্টার, মানে এগুলো ওরকম হায়ার অর্ডার কোনো সার্ভিস নেই, ঠিক আছে? এইটুক তো মোটামুটি বোঝার কথা। যে তাইলে আমি যদি বলি যে ফ্লো অ্যানালাইসিস, আমি যদি বলি যে একটা এরকম ডেটা দিয়ে দিতে পারি, দিয়ে এখান থেকে প্রাইমারি সেকেন্ডারি, এটা করব না। আমি যদি বলি ফ্লো অ্যানালাইসিস, আমি একটা প্রবলেম দিয়ে দিলাম যে শপিং পারপাজে এই যে 4টা সেন্টার থেকে এরকম 4টা সেন্টার থেকে এক এক সেন্টারে যে ফ্লো হচ্ছে এটা অ্যাজিউম করে দেখাও যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি সেন্টার ডেলিনেট করো। তাহলে তোমরা করতে পারবে না যে এরকম একটা ডাটা অ্যাজিউম করে নিবা 0 হবে যে কোন সেন্টার প্রাইমারি সেন্টার, কোনটা সেকেন্ডারি, কোনটা টারশিয়ারি, এটা এই ডাটা থেকে বের করবা। তো যেখানে সবচেয়ে বেশি ফ্লো হবে সেটা প্রাইমারি, পরেরটা সেকেন্ডারি। এখন দেখো এটা ভিজুয়ালি কিভাবে দেখানো যায়, এটা যদিও অ্যাকচুয়াল এই ডেটার থেকে করা না, সেটা হচ্ছে দেখো এখানে 2টা জিনিস আছে, একটা হচ্ছে ফ্লো ইন্টেন্সিটি আর একটা হচ্ছে ফ্লোর ডিরেকশন, ঠিক আছে? এখন ধরো ডি থেকে বি এর দিকে যাচ্ছে মানুষ, এখানে ধরো 400 মানুষ যাচ্ছে, কথার কথা, তাহলে এই 400, আবার এইটা ধরো কথার কথা বি থেকে ডি তে যাচ্ছে, কথার কথা 100 মানুষ। তাহলে এই 2টা জিনিস ভিজুয়ালি কিভাবে দেখানো যায় যে 100, এইটার উইথ যদি এইটুকু দাও তাহলে এটার উইথ 4 গুণ হবে, ধরো এটা 4 গুণ উইথ দিয়ে আমি বোঝাইতে পারবো যে এই জায়গার ইন্টেন্সিটি বেশি, মানে ডি থেকে বি তে মানুষ বেশি যাচ্ছে, আর এটা 100।
এরকম একটা কম্পারেটিভ তুমি গ্রাফ চাইলে বানাইতে পারো। দেখো ইন্টেন্সিটি অফ ফ্লো মানে কত মানুষ যাচ্ছে এটা বোঝানোর জন্য তুমি এই উইডথ চেঞ্জ করে দিতে পারো, আর ডিরেকশন বোঝানোর জন্য এরকম তীর দিতে পারো। সো উপরে যে ব্যাপারটা ছিল এটা চাইলে তুমি এভাবে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে পারো যে বি থেকে ডি তে কতজন যাচ্ছে, বি থেকে সি তে কতজন যাচ্ছে, এ থেকে সি, মানে একটা কমপ্লেক্স ব্যাপার। যদিও যদি তোমার সেন্টার 3টা দেওয়া হয় জাস্ট এটা করা অনেক ইজি হবে, বাট যত বেশি সেন্টার দেওয়া হবে তত এই জিনিস বানানো কঠিন আর কি। তো এইটুকু আজকের মতো থাক, তোমরা আশা করি বুঝছো। এখান থেকে যদি আমি কোনো ডেটা অ্যাজিউম করে ফ্লো অ্যানালাইসিস মেথডে কিভাবে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি সেন্টার বের করবা তোমরা পারবা আর কি। হ্যাঁ স্যার পারবো। এই পর্যন্ত। এবার আসি ল্যাবের কথায়। ল্যাব হচ্ছে, ল্যাব নিয়ে শনিবারে কথা বলবো তোমাদের সাথে, নেক্সট শনিবার। ল্যাবের হচ্ছে গ্রুপ ডিস্ট্রিবিউট করে দেওয়া প্লাস প্রজেক্ট ইন্ট্রোডিউস শনিবারে করে দিব। আমি একটু অসুস্থ আছি, গলা ভেঙে গেছে। শনিবারে তোমাদের ল্যাবের গ্রুপ প্লাস আদার জিনিস বোঝাই দিব। ওই দিন থিওরিটিক্যাল ক্লাস নাও হইতে পারে, হইতেও পারে, এই আর কি। তো এই ঠিক আছে, আশা করি সবাই বুঝছো। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, না থাকলে এখানে ক্লাস এন্ড। সবাই আসছে আজকে দেখছি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই আর সবাই প্রেজেন্ট আছো, তো অ্যাটেন্ডেন্স নেওয়ার বিষয় নাই। আমি এখানে এন্ড করছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কে কথা কয় সমস্যা নাই, এটা বিদায় টাইমে স্যারকে একটা ইয়া জানাবো না, কিছুই জানা লাগবে না। এ তুই কে ভুলে